At first, I welcome to online class of Kawani High School. I am Ripon Chandra, assistant teacher. Today, our class is for class 8, though it is essential for 9, 10. So, today's topic is transformation of sentence. Transformation of sentence or changing sentence. আশা করি তোমরা এই টপিকটা পরবর্তী ক্লাসে তোমাদের অলরেডি শিখে ফেলেছো। তথাপি it often causes difficulty and confusion. So I focus on transformation of sentences, how to change the one sentence to another sentence. And today I discuss on affirmative to negative. Affirmative to negative. প্রথমে আমি তোমাদেরকে আলোচনা করতে চাই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি। ট্রান্সফরমেশন মিন্স একটি বাক্য থেকে অন্য বাক্য পরিবর্তন করে, অর্থের পরিবর্তন না করে শুধু গঠন পরিবর্তন করে এক বাক্য থেকে অন্য বাক্য পরিবর্তন করাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। যেমন ম্যান ইজ মর্টাল, it is a affirmative sentence, and if we change into negative sentence, man is not immortal. প্রথম বাক্যের অর্থ man is mortal, অর্থাৎ মানুষ অমরশীল। নেগেটিভ সেন্টেন্স দ্বিতীয় ক্ষেত্রে man is not immortal, মানুষ অমর না। আমরা এখানে লক্ষ্য করি প্রথম বাক্যের যা অর্থ দ্বিতীয় বাক্যের একই অর্থ, অর্থাৎ বাক্যটি শুধু গঠনগত পরিবর্তন হয়েছে কিন্তু অর্থগত তার কোনো পরিবর্তন হয় নাই। সো I want to discuss how to change affirmative to negative. Here I am given to some rules. Only by alone দ্বারা যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে তাহলে আমরা অনলি বা অ্যালোর পরিবর্তে কি বসাতে পারি? নান বা অনলি যদি আমরা কোনো বস্তুকে নির্দেশ করে আমরা কি বলতে পারি? নাথিং বা। অনলি দ্বারা সংখ্যা বা বয়সকে নির্দেশ করে আমরা নট মোর দেন অবলিক নট লেস দেন বসাতে পারি। দেন মাস্ট যুক্ত কয়েকে আমরা মাস্টার পরিবর্তে ক্যান নট বাট অবলিক ক্যান নট ফেল বসাতে পারি। ক্যান নট ফেল প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। Then always never plus বিপরীত শব্দ প্লাস extension, then we as soon as যুক্ত
তো তাহলে অ্যাকচুয়ালস এর পরিবর্তে আমরা কি নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস verb and past participle plus extension plus then plus দ্বিতীয় সেন্টেন্স। Now I give you some examples for better understand. Only he can do the work here. Only he একমাত্র সে কাজটি করতে পারে। এখানে only দ্বারা ব্যক্তিকে নির্দেশ করছে, only দ্বারা কাকে নির্দেশ করছে? ব্যক্তিকে। So we can use noun verb. He can do the work. Then I give another example. He is only 10. He is only 10. In the sentence, only refers to 10 and it is a numbers. Only দ্বারা এখানে সংখ্যাকে বোঝাচ্ছে, সংখ্যা 10 সংখ্যা। So we use not more than 10. Dear student, আমি আশা করি তোমরা एग्जांपल খুব ভালো করে লক্ষ্য করছো এবং তোমরা এগুলো ভালোভাবে বুঝতে পারছো। Then I give you another example. He likes only sweets. Here only is used for sweet, that is bostu. So use nothing but sweet. তারপর আমরা তোমাদেরকে আরেকটি एग्जांपल দেই। I always remember you. In this sentence we can find always অর্থাৎ আমরা অলয়যুক্ত সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা অলয়ের পরিবর্তে কি বসাতে পারি? নেভার। আই নেভার নিয়মের বিপরীত শব্দ ফরগেট ইউ, অর্থাৎ আই অলওয়েজ রিমেম্বার ইউ, আমি সর্বদা তোমাদেরকে স্মরণ রাখি। আই নেভার ফরগেট ইউ, আমি কখনো তোমাদেরকে ভুলি না। Then I give you another example. As soon as he saw the tiger,
He ran away. Here we use no sooner had. No sooner had he seen the tiger, then he ran away. তো প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদেরকে এখানে কিছু রুলস লিখে এবং এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে কিভাবে হাইপারবলিক থেকে নেগেটিভ পরিবর্তন করতে হয় তোমাদেরকে তা উদাহরণের মাধ্যমে আমি বোঝাতে চেষ্টা করেছি। আশা করি তোমরা আমার এই বাক্যগুলি খুব ভালোভাবে বুঝতে পারছো এবং আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে আমি আমার আজকের ক্লাস সমাপ্ত করতে চাই। I hope you write your khata and I give you some example for homework. He must obey his teachers. Number 2, he is always agree with you. Number 3, he is punctual. Number 4, as soon as the thief saw the police, he went, but he ran away. এখানে আমি তোমাদের কিছু সেন্টেন্স দিয়েছি, এগুলি কিভাবে তোমরা নেগেটিভ নেগেটিভ তোমার রুলসগুলোর নিয়মগুলি প্র্যাকটিস করে তোমরা এই বাক্যগুলি ভাষায় করবে। আশা করি তোমরা আমার নেগেটিভ করার যে রুলসগুলো দিয়েছি খুব ভালোভাবে চর্চা করবে এবং আমার ক্লাসটি আমার হোমওয়ার্কটি ভালো ভাষায় করবে। আশা করি তোমরা ভালো থাকবে এবং আগামী ক্লাসে তোমাদের জন্য আমি অপেক্ষা করবো। থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমাদের কোভিড-19 কারণে আবার স্কুল বন্ধ হয়, তোমাদের অনলাইন ক্লাস চালু হচ্ছে। তোমরা এই অনলাইন ক্লাসগুলো, সংক্ষিপ্ত ক্লাসগুলো তোমরা দেখবে, এতে করে তোমাদের যে বিষয়গুলো তোমরা দেখবে সেই বিষয়গুলোর উপর একটা ধারণা হবে এবং অবশ্যই তোমার জীবনে এবং পরীক্ষায় কাজে আসবে। প্রিয় শিক্ষার্থী, আজ আমি
তোমাদের সম্মুখে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যে বাংলার যে ঐতিহ্য, বাংলার গ্রামগঞ্জ যে সাহিত্যে ভরপুর, গ্রামের মধ্যে যে বয়স্ক বৃদ্ধ দাদা নানি দাদা নানাদের কাছে যে সাহিত্যে সমৃদ্ধি তাদের কাছে, আমরা সেই কথাগুলো জানবো আজকে পল্লী সাহিত্য গল্প থেকে, প্রবন্ধ থেকে। আমরা আজকে জানবো পল্লী সাহিত্য। এই প্রবন্ধ থেকে আমরা জানতে পারবো কিভাবে গ্রামে গঞ্জে সাহিত্যিক ভান্ডার রহিত আছে। যার প্রিয় শিক্ষার্থী, আমরা তার আগে একটু জেনে নিব পল্লী সাহিত্য প্রবন্ধের লেখক মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে। আমরা জেনে নিব পল্লী সাহিত্য প্রবন্ধের লেখক মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা পল্লী সাহিত্য প্রবন্ধের লেখক মোহাম্মদ শহীদুল্লাহ সম্বন্ধে এক প্রাথমিক ধারণা জেনে নিই। মোহাম্মদ শহীদুল্লাহ তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার জন্ম 1885 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তাইলে আমরা পাইলাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জন্ম 1885 সনে জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু 1969। তিনি 1910 সালে সংস্কৃতিতে BA অনার্স পাস করেন। কলকাতা সিটি কলেজ থেকে তিনি 1910 সালে সংস্কৃতিতে BA অনার্স পাস করেন এবং 1992 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তুলনামূলক ভাষাতত্ত্বে 1992 সালে এই ভাষাতত্ত্বে ডিপ্লোমা এবং ডিলিট লাভ করে।
তাইলে 1912 সালে তিনি তুলনামূলক ভাষাতত্ত্বে ডিপ্লোমা এবং ডিলিট লাভ করেন। গৌরবজনক একটা ডিগ্রি তিনি অর্জন করেন। তিনি দীর্ঘ 30 বছর বাংলায় কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে গেছেন। তার পেশা তিনি শিক্ষক, অধ্যাপনা এবং অধ্যাপক নিয়োজিত ছিলেন। তিনি অসামান্য জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি পণ্ডিত ব্যক্তি ছিলেন, তাকে পণ্ডিত আখ্যায়িত করা হয়। তিনি ভাষাবিদ ছিলেন, তিনি মুক্ত বুদ্ধির অধিকারী ছিলেন। প্রাচীন ভাষা ও সাহিত্য সম্পর্কে দুরূহ ও জটিল সমস্যার যুক্তিপূর্ণ ব্যাখ্যা ও বিশ্লেষণ তিনি অসামান্য পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা 2 খণ্ড এবং বাংলা ভাষার ব্যাকরণ ও তার উল্লেখযোগ্য গ্রন্থ। তার অন্যতম কালজয়ী সম্পাদনা গ্রন্থ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। তিনি আলাওলের পদ্মাবতী, বিদ্যাপতি শতক সহ আর অনেক গ্রন্থ সম্পাদনা করেন। শিশু পত্রিকা আঙ্গুর তারই সম্পাদনায় প্রকাশিত হয়। এছাড়া পাঠ্যপুস্তক, অনুবাদ এবং নানা মৌলিক রচনায় তিনি তার দক্ষতার পরিচয় রেখেছেন। 13 জুলাই 1969 সালে তার জীবনাবসান ঘটে। এই হলো আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে কিছু জেনে নিলাম। আমরা এবার জেনে নিব পল্লী সাহিত্য। দেখি তিনি কি লিখেছেন পল্লী সাহিত্যে। তিনি বলেছেন, পল্লী গ্রামের শহরের মতো গায়ক, বাদক, নর্তক না থাকলেও তার অভাব নেই। দেখো এখানে কি বলছে, পল্লী গ্রাম, আমরা যারা গ্রামে বসবাস করি, গ্রামের মানুষ, এখানে গায়ক নাই, বাদক নাই, নর্তক নাই। শহরে যেমন বিভিন্ন গানের অনুষ্ঠান, একাডেমি, সঙ্গীত চর্চা ইত্যাদি যে একাডেমিক থাকে এবং প্রশিক্ষণ দেওয়া হয়, এইগুলো আমাদের গ্রামের মধ্যে নাই। কিন্তু লেখক কি বলছেন যে যদিই এইগুলো পল্লী গ্রামে নাই, তথাপি এখানে রয়েছে। কি রয়েছে দেখি, চারদিকে কুকিল, দোয়েল, পাপিয়া প্রভৃতি পাখির কলঘান, নদীর কুলকুল ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় খেলাধুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে। পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলু বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। কিন্তু বাতাসের মধ্যে বাস করে আমরা যেমন ভুলে যাই বায়ু সাগরে আমরা ডুবে আছি, তেমনি পারাকারি থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ
ছড়িয়ে আছে। এখানে একটা কথা দেখি আমরা, যে আমরা বায়ু সাগরে ডুবে আছি। আসলে এই বায়ু যেমন আমরা যে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, আমরা এই যে বায়ু সাগরে বসবাস করি সেটার সাথে তুলনা করছে যে এখানে যে জিনিসটা প্রচুর আছে সেটার যেন গুরুত্ব কম। এই বায়ু সাগরে বসবাস করে যেমন আমরা এই বায়ুর কথা গুরুত্ব ভুলে যাই, ঠিক পল্লীগ্রামে যে অজস্র অসংখ্য এই সাহিত্যের উপকরণ রয়েছে সেই কথা আমরা ভুলেই যাই, সে কথাটা আমরা ভুলে যাই। আমরা সেটা সংগ্রহ করতে পারি না, আমরা সেটা সংগ্রহ করতে পারি না। আমাদের সেই সংগ্রহশালা, সেই স্বেচ্ছাসেবক নাই। আমরা দেখেছি ইউরোপে গ্রামে গঞ্জে আনাচে কানাচে থেকে এই সাহিত্যিক উপকরণ সংগ্রহ করার জন্য সৃষ্টি হয়েছে ফকলোর সোসাইটি। আমাদের এখানে নাই, কিন্তু না থাকলেও এরই মধ্যে এই আমাদের মধ্য থেকেই কিছু কিছু লোক সেটা সংগ্রহ করে দেখিয়েছেন যে এটার গুরুত্ব কত এবং এটা সাহিত্যে কত সমৃদ্ধ করতে পারে। ডক্টর দীনেশ চন্দ্র সেন, যিনি ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেছেন, এই ময়মনসিংহ গীতিকার অমূল্য সম্পদ, অমূল্য খনি পল্লী জননীর বুকে কোণে লুকিয়ে আছেন সুদূর পশ্চিমের সাহিত্য রসিক। এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর ডক্টর দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেছেন, সেটা মধ্যে সেটা পড়ে রুমাল হোলা পর্যন্ত কি করছে, মুগ্ধ হয়ে গেছে। কিসের মুগ্ধ? মদিনা বিবির সৌন্দর্যে, অর্থাৎ এই যে মদিনা বিবি ওনার যে রূপ বর্ণনা, সেই বর্ণনা করে তিনি মদিনা বিবির প্রতি মুগ্ধ হয়ে গেছেন। মনসুর বয়াতির মতো আরো কত পল্লী কবি শহরের চক্ষুর অগোচরে পল্লীতে আত্মগোপন করে আছেন। কে তাদের সাহিত্যের মজলিসে এসে জগতের সঙ্গে জানাশোনা করিয়ে দিবে? যেমন মনসুর বয়াতি, এমন শহরে আরো গ্রামে আরো অনেক মানুষের অজান্তে অগোচরে রয়েছেন। এদেরকে যদি আমরা সংগ্রহ করি, সাহিত্যে রূপ দিতে পারি, তাহলে এটা চিরস্মরণীয় হয়ে থাকবে আর আমাদের সাহিত্য সমৃদ্ধ হবে। আজ যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে এইসব অচেনা কবিদের গাথা সংগ্রহ করে প্রকাশ করা হতো, তাহলে দেখা যেত বাংলার মুসলমান ও সাহিত্য সম্পদে কত ধনী। কিন্তু হায়, একাধিক জন্য স্বেচ্ছাসেবক দল কোথায় বা কই? আমি একটু আগে বলেছি যে ইউরোপে স্বেচ্ছাসেবক দল ফকলোর সোসাইটি নামে আছে। এরা কিভাবে এই সাহিত্যের উপকরণগুলো সংগ্রহ করে, কিন্তু লেখক শহীদুল্লাহ সেই আফসোসই করছেন আমাদের দেশ সাহিত্যে এত সমৃদ্ধ, কিন্তু সেগুলো আমরা কিভাবে সংগ্রহ করব? আমাদের তো স্বেচ্ছাসেবক দল নাই। যাই হোক, আমরা আশা করব
ডক্টর দীনেশ চন্দ্র সেনের মতো বাংলায় গজল ঘুরে তুলবেন প্রাচীন এবং গ্রামীণ সাহিত্য, গ্রামীণ লোকজ, সেইগুলোকে সমৃদ্ধ করে ডক্টর দীনেশ চন্দ্র সেনের মতো বিখ্যাত হবেন এমন লোক জন্মাবে, এই প্রত্যাশা করি। আর এই প্রত্যাশা করে তোমাদের আজকের এই অনলাইন ক্লাস আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।